বনানীতে শিক্ষার্থী ধর্ষণ ঘটনার অন্যতম আসামি নাইম আশরাফ 7 দিনের রিমান্ডে। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সাফাত আর সাদমান। কোনো মানুষই গৃহহীন থাকবে না, স্বনির্ভর দেশ গড়তে কাজ করছে বর্তমান সরকার। নেত্রকোনার খালিয়াজুড়িতে ত্রাণ বিতরণ করে প্রধানমন্ত্রী। রিয়াদে ইসলামিক সামিটে জঙ্গিবাদ দমনে দেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী। ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী। মক্কা মদিনা আক্রান্ত হলে সেনা পাঠাবে বাংলাদেশ। রাজধানীর শাহবাগে ছাত্রফ্রন্ট ও ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ। 2 পুলিশ সহ আহত 12, কয়েকটি গাড়ি ভাঙচুর। এবং নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে পথচারীদের ওপর প্রাইভেট কার উঠিয়ে দেয় এক নারী নিহত, আহত অন্তত 22 জন। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি শাফিন জাহিদ। বনানীতে 2 শিক্ষার্থী ধর্ষণ মামলার অন্যতম আসামি নাইম আশরাফকে 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। পুলিশের করা 10 দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে বৃহস্পতিবার বিকেলে এই আদেশ দেন বিচারক। এদিকে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে অন্য 2 আসামি সাফাত আর সাদমান। বৃহস্পতিবার বিকেল 2টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে নেওয়া হয় বনানীর ধর্ষণ মামলার অন্যতম আসামি নাইম আশরাফকে। মামলার 11 দিনের মাথায় মুন্সিগঞ্জের লৌহজং থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড চেয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলেন পুলিশ। এ সময় বাদী ও বিবাদী উভয় পক্ষের শুনানি নিয়ে আসামি নাইমকে 7 দিনের রিমান্ডে দেন বিচারক মাসুজ্জামান। নাইম আশরাফকে 10 দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে এবং উভয় পক্ষ শুনে তার 7 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। এবং এই নাইম আশরাফের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে যে এই মামলার যে ভিকটিম সাদিয়া, তাকে সে ধর্ষণ করেছে। তবে আসামি পক্ষের আইনজীবী জানান নাইমকে ভিত্তিহীন অভিযোগে ফাঁসানো হয়েছে। রেজাগানি কোথাও বলেনি যে নাইম আশরাফ তাকে ধর্ষণ করছে। অযথা এই আসামিদেরকে গ্রেফতার করে এইদেরকে রিমান্ডে নিয়ে বিভিন্নভাবে টর্চার করে এদের স্বীকারোক্তি আদায়ের জন্য এই ব্যবস্থা। এখন পর্যন্ত কোনো প্রকার মেডিকেল রিপোর্ট আসেনি। গত 28 মার্চ বনানীর একটি হোটেলে বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার 40 দিন পর মামলা দায়ের করা হয় বনানী থানায়। মামলার প্রধান 2 আসামি সাদমান ও সাফাতকে গ্রেফতার করা হলেও পলাতক ছিল অন্যতম আসামি নাইম আশরাফ। অবশেষে গতরাতে মুন্সিগঞ্জ থেকে গ্রেফতার হয় ধর্ষণ মামলার এই আসামিও। এ বিষয়ে সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে হাজির হন অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম। তিনি সাংবাদিকদের জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাইম আশরাফ ধর্ষণের ঘটনার সত্যতা স্বীকার করেছে। নাইম আশরাফ গতকাল ধরা পড়ার পর গভীর রাতে তাকে নিয়ে আসা হয়েছে। তো প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা সে স্বীকার করেছে, তবে তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। বাকি আসামিরা তাদের যার যে ভূমিকা ছিল সেটি কিছুটা অনেকটাই স্বীকার করেছে। এদিকে সাফাত আহমেদ ও সাদমান সাকিব পৃথক আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছে বলে জানায় পুলিশ। হাবিবুল ইসলাম হাবিব, সময় সংবাদ, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বনানীতে শিক্ষার্থী ধর্ষণের ঘটনা তদন্তে কোনো গাফিলতি পেলে ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার সকালে রাজধানীর মহাখালীতে উইমেন্স ট্রেড পয়েন্ট সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। ঘটনার সাথে রেইনট্রি হোটেলের সম্পৃক্ততা পেলে তাদেরও বিচারের আওতায় আনা হবে বলে জানান মন্ত্রী। তদন্ত অনুযায়ী যার নাম চলে আসবে, যার গাফিলতি থাকবে, যার এখানে অবস্থান ভিন্নতর থাকবে, যারা সহযোগিতা করছে বলে প্রমাণিত হবে, তার অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা হবে। হোটেলের যদি কোনো গাফিলতি থাকে তার জন্য আইনত ব্যবস্থা হবে। আপন জুয়েলার্সের কোনো প্রতিনিধি না আসায় সিলগালা করা রাজধানীর 5টি শোরুমের সামনে কয়েক ঘন্টা অপেক্ষা করে ফিরে গেছে শুল্ক গোয়েন্দারা। মালিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার শোরুমগুলো খুলে কাগজপত্র নেওয়ার কথা ছিল আপন জুয়েলার্স কর্তৃপক্ষের। দুপুরে রাজধানীর মৌচাক, সীমান্ত স্কয়ার, উত্তরা, গুলশান ডিসিসি মার্কেট আর গুলশান এভিনিউয়ের 5টি শোরুমে শুল্ক গোয়েন্দাদের আলাদা টিম উপস্থিত হন। প্রতিটি দলই 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করলেও এ সময়ের মধ্যে আপন জুয়েলার্সের কেউই কোনো শাখায় উপস্থিত হননি।
এমনকি কাস্টমস কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রতিটি শাখার প্রধানদের সঙ্গে যোগাযোগ করলেও কেউ না আসায় দীর্ঘ অপেক্ষার পর এক পর্যায়ে চলে যেতে বাধ্য হয় শুল্ক গোয়েন্দারা। শুল্ক গোয়েন্দার পক্ষ থেকে আমরা একটা বড় একটা সুযোগ তাদেরকে দিয়েছিলাম তাদের আবেদনে সাড়া দিয়ে, কিন্তু আমরা প্রায় 2 ঘন্টা যাবত এখানে অপেক্ষা করেছি, ওনাদের কোনো প্রতিনিধিকে আমরা পাইনি। তো এখন আমরা আইনানুগভাবে যেই প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার মাধ্যমে আমরা এটার সমাধান করব। প্রবাসের সময় আরো থাকছে, ভুল চিকিৎসায় সেন্ট্রাল হাসপাতালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যু, সহপাঠীদের বিক্ষোভ ভাঙচুর, চিকিৎসক ও নার্স সহ 9 জনের বিরুদ্ধে মামলা। এবং সুনামগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, নিহত 2, আহত 14 জন হাসপাতালে ভর্তি, আটক 7। দেশবাসীর উন্নয়নে যে কোনো ত্যাগ স্বীকারের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নতুন ফসল ঘরে না ওঠা পর্যন্ত হাওর এলাকায় খাদ্য আর ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে। বৃহস্পতিবার নেত্রকোনার খালিয়াজুড়িতে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করে একথা বলেন তিনি। হাওরের ভেতরে থাকা নদী ও খাল খনন এবং বেড়িবাঁধ নির্মাণে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে একসাথে কাজ করারও নির্দেশনা দেন তিনি। হারুনুর রশিদের ক্যামেরায় আরো জানাচ্ছেন দেবাশিস রায়। গেল মার্চের শেষ সপ্তাহ থেকে অবিরাম বর্ষণে সৃষ্ট অকাল বন্যায় বোরো ফসল ডুবিতে নিঃস্ব কৃষকদের হাহাকার আর আহাজারির জনপদ নেত্রকোনার খালিয়াজুড়িতে এই প্রথম পা রাখলেন বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে স্বাগত জানায় হাওরবাসী। উপজেলার কলেজ মাঠে তখন বন্যায় সর্বস্ব হারানো কৃষকদের অপেক্ষা প্রধানমন্ত্রীর ত্রাণ গ্রহণের। ত্রাণ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে প্রধানমন্ত্রী স্থানীয়দের হাতে নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ করেন। এর আগে দুর্গত কৃষকদের উদ্দেশ্যে বক্তব্য দেন শেখ হাসিনা। বলেন, হাওরের বন্যা প্রাকৃতিক নিয়মে ঘটলেও ক্ষতি কমিয়ে আনতে পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছে সরকার। জানান, কৃষি ঋণ সহ খাদ্য সংকটেও সরকার দুর্গতদের পাশে থাকবে। কৃষি ঋণ যারা নিয়েছেন তা আদায় বন্ধ থাকবে যতক্ষণ পর্যন্ত না পরবর্তী ফসল না ওঠে, এবং কৃষি ঋণের যে সুদ, সেই সুদের টাকাটা আমরা সম্পূর্ণ মাফ করে দিয়েছি। তাছাড়া অর্ধেক টাকার জন্য কৃষি ঋণ নিতে পারে সেই ব্যবস্থাটাও আমরা করে দিয়েছি। বিএনপির দুঃশাসন নির্যাতনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী তা বিবেচনার দাবি রেখে আগামী নির্বাচনেও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান। বিএনপি জামাত জোট ক্ষমতায় এসেছিল, আওয়ামী লীগকে চিরতরে শেষ করে দেবে, দেশের মানুষকে নিঃস্ব করে ছাড়বে, শুধু নিজেরা সম্পদের মালিক হবে, দেশে বিদেশে টাকা পাচার করবে, এটাই ছিল তাদের কাজ। আমি সর্বদা যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত, এই ওয়াদাই আমি দিয়ে গেলাম। যদি প্রয়োজন হয় বাবার মতো বুকে রক্ত দিয়ে আপনাদের অধিকার প্রতিষ্ঠা করব। আপনাদের দোয়া চাই, এবং আগামীতে যখন নির্বাচন হবে আপনারা নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করবেন, যেন আপনাদের সেবা করে যেতে পারি। এবারের অকাল বন্যায় খালিয়াঝুরির প্রায় 20,000-এরও বেশি হেক্টর জমির ধান তলিয়ে গেছে। দুর্গত এই এলাকা পরিদর্শন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, এই এলাকার হাহাকার চিরতরে মুছে দিতে এলাকার স্থানীয় প্রতিনিধিদেরও এগিয়ে আসতে হবে। এরপর সারা বছরের পরিশ্রমের ফসল চোখের সামনেই বন্যার পানিতে ভেসে যাওয়ার কষ্ট সহ্য করে বেঁচে থাকা মানুষগুলোর বর্তমান অবস্থা জানতে খালিয়াজুরির বিস্তীর্ণ হাওরের বেশ কিছু অংশ স্পিডবোর্ডে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সেখানে বেশ কিছু পরিবারের হাতে ত্রাণ তুলে দেন তিনি। দেবাশিস রায়, সময় সংবাদ, খালিয়াজুরি, নেত্রকোনা। ভ্যানগাড়ির পর এবার রিকশায় চড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার নেত্রকোনায় বন্যা দুর্গতদের দেখতে গিয়ে গ্রামের সরু পথে রিকশা আরোহী হন তিনি। প্রধানমন্ত্রীর এই রিকশা আরোহণের ছবি জনপ্রিয়তা পেয়েছে ইন্টারনেট সহ বিভিন্ন গণমাধ্যমে। চলুন দেখে আসি সরকার প্রধানের রিকশা আরোহণের সেই দৃশ্য।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়া হাওড়ে কখনো দুর্গতদের দেখতে যায়নি, অথচ বিএনপি নেতারা ঢাকায় বসে দুর্গতদের ত্রাণ বিতরণ নিয়ে সমালোচনা করছেন। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর রমনায় এক মতবিনিময় অনুষ্ঠানে এমন অভিযোগ করেন তিনি। যারা ঢাকায় বসে এই যে ত্রাণ নিয়ে কথা বলছেন, তাদের নেত্রী বেগম খালেদা জিয়া দাবি করেন 3 বার প্রধানমন্ত্রী, তিনি কি একবারও হাওড়া এলাকায় গিয়েছেন? একবারও কি গরিব মানুষ, ওই অসহায় মানুষের যন্ত্রণা তাদের পাশে দাঁড়িয়েছেন? বিএনপির মুখে গণতন্ত্রের বুলি, ভূতের মুখে রাম রাম আছে না, সে রাম রাম ধ্বনি। আগামী 20 মে রিয়াদে অনুষ্ঠেয় আরব ইসলামিক আমেরিকান সামিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস আর জঙ্গিবাদ দমনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন। প্রধানমন্ত্রীর সৌদি সফরের বিষয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী AH মাহমুদ আলী একথা জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মক্কা মদিনা আক্রান্ত হলে সৌদি আরবকে সহায়তা সেনা পাঠাবে বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মেলনে সন্ত্রাসবাদ ও উগ্র জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের সুদৃঢ় অবস্থান এবং সন্ত্রাস দমনে বাংলাদেশের সাম্প্রতিক সাফল্য তুলে ধরে বক্তব্য রাখবেন বলে আশা করা যায়। পাশাপাশি তিনি এই বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে যৌথভাবে করণীয় বিভিন্ন প্রস্তাবনা পেশ করতে পারেন। যদি মক্কা মদিনা কখনো তাদের প্রতি কোনো হুমকি আসে, তাহলে আমরা সেখানে যদি আমাদের সাহায্য চান, সৌদি আরব যদি চায়, তাহলে আমরা অবশ্যই সেখানে সৈন্য পাঠাবো। মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পর্যায়ে সারা দেশের 5 শতাধিক শিক্ষক জাল সনদে শিক্ষকতা করছেন দীর্ঘদিন ধরে, এমন তথ্য উঠে এসেছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের তদন্তে। তাদের নেয়া বেতন ভাতার সমপরিমাণ অর্থ ফিরিয়ে নিতে মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছে অধিদপ্তর। এসব শিক্ষকের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশনও। দুদকের পক্ষ থেকে বলা হয়েছে, অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে মামলা করা হবে। বেলায়েত হোসেনের রিপোর্ট। ডিআইএ বলছে যে প্রাথমিকভাবে প্রমাণ হয়ে গেছে যে আপনার নিবন্ধন সনদটা জাল। সনদটা আসলে এটা আমি দেইনি, ঠিক আছে, এটা আমি বলেছি, ওদেরকে আমি ফেস করেছি। এখানে কমিটির লোকজন আমাদের পরিচিত ছিল, সামহা ওরা কিভাবে ম্যানেজ করে দিচ্ছে, যিনি দিচ্ছেন তিনি আসলে নাই। আপনার সনদ স্কুল বা কমিটি ম্যানেজ করবে কেন? আপনার তো সনদটা নিজে, কমিটি তো আমাদের নিজেদের লোক। এই শিক্ষকের মতো অনেকেই বছরের পর বছর শিক্ষকতা করছেন জাল সনদে। গত 2 বছর ধরে চলমান তদন্তে এমন প্রমাণ পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। এরই মধ্যে সারা দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 531 জন শিক্ষকের সনদ জাল বলে প্রমাণিত হয়েছে। এর বাইরেও প্রাথমিকভাবে চিহ্নিত হয়েছেন আরও 126 জন। 530-এর অধিক আমরা চিহ্নিত করেছি। এছাড়া 1.5 শতাধিকের উপরে আরো চিহ্নিত হয়েছে, কিন্তু সেটা এখনো প্রক্রিয়ার মধ্যে আছে। সনদ জালিয়াতি বা যে কোনো অনিয়মের বিষয়ে আমাদের জিরো টলারেন্স। অধিদপ্তরের তথ্য বলছে, এসব শিক্ষকদের মধ্যে 340 জনই চাকরি নেওয়ার সময় জমা দিয়েছেন শিক্ষক নিবন্ধনের ভুয়া সনদ। এছাড়া কম্পিউটার ও সচিবিক বিদ্যার ভুয়া সনদ দিয়েছেন 151 জন এবং অন্যান্য জাল সনদ দিয়েছেন 40 জন। এমন তথ্যে নড়ে চড়ে বসে দুর্নীতি দমন কমিশনও। ভুয়া সনদদারী শিক্ষকদের বিরুদ্ধে তথ্য প্রমাণ জোগাড়ে মাঠে নেমেছে সংস্থাটি। সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই দুর্নীতির কাজটি ঘটেছে, সেই কারণে আমাদের অনুসন্ধান কাজও সারা দেশব্যাপী চলছে। যদি অপরাধটি প্রাথমিকভাবে প্রমাণিত হয়, তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে, দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু করা হবে। দুদক আমাদের কাছে তথ্য চেয়েছে, আমরা সেই অনুপাতে প্রয়োজনীয় তথ্য দিচ্ছি এবং আমরা সার্বিক সহযোগিতা করছি। আমরা আশা করি দুদককে সার্বিক সহযোগিতা করবে। জাল সনদদারী এসব শিক্ষক এরই মধ্যে বেতন ভাতা হিসাবে গ্রহণ করেছেন প্রায় 19 কোটি টাকা। এই অর্থ ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তিনি। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সরকারি বিশ্ববিদ্যালয়ে বেতন না বাড়ানোর দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছে বিভিন্ন ছাত্র সংগঠন। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ঘেরাও এবং প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়ার সময় শাহবাগে পুলিশের বাধার মুখে পড়েন তারা। এ সময় পুলিশের সঙ্গে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ছুড়লে আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী। একই সময় উচ্চশিক্ষার সুযোগের দাবিতে বিক্ষোভ করেছে ডিপ্লোমা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট শিক্ষার্থীরা।
পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বেতন বাড়ানোর বিষয়ে অর্থমন্ত্রীর দেয়া বক্তব্যের প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবেশ ও মিছিল করে ছাত্রফ্রন্ট। মিছিল নিয়ে ইউজিসি ঘেরাও করতে যাওয়ার পথে শাহবাগ পার হলে বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে, ঘটে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। আটক করা হয় বেশ কয়েকজন শিক্ষার্থীকে। আমাদের 18 ইউজিসি ঘেরাও কর্মসূচি ছিল। ইউজিসির যে 20 বছর মেয়াদী কৌশলপত্র, অর্থমন্ত্রীর যে 5 গুণ ফি বৃদ্ধির ঘোষণা, তার বিরুদ্ধে আজকে আমাদের কর্মসূচি ছিল। পুলিশ আমাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা করে। আমরা শান্তিপূর্ণভাবেই ইউজিসি পর্যন্ত গিয়ে আমরা স্মারকলিপি পেশ করে সেখান থেকে আসতাম। সুনির্দিষ্ট দুটো দাবি ছিল, এক, ইউজিসি যে 20 বছর কৌশলপত্র সেটা বাতিল করা, এবং অর্থমন্ত্রী যে 5 গুণ বেতন ফি বৃদ্ধির ঘোষণা দিয়েছেন সেটা অবিলম্বে বাতিল করা। এদিকে 4 দাবিতে বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের শিক্ষার্থীরা মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়ার সময় শাহবাগে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। দুপুর থেকে বিকেল পর্যন্ত বেশ কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ছাত্রদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে পুলিশ। আমাদের পড়াশোনার মান যদি উন্নয়ন করা হয়, আমাদের যারা ডিপ্লোমা চিকিৎসক তাদেরকে যদি ওই কমিউনিটি ক্লিনিকগুলোতে পদায়ন করা হয়, তাহলে এই যে যে 80% জনগণ যারা গ্রামে থাকে তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। 73-78 সনে 5 ইয়ার্স প্ল্যানিং এর বঙ্গবন্ধু সুস্পষ্ট করে বলে গেছে যে এদের উচ্চশিক্ষা কি হবে, এদের পদমর্যাদা কি হবে, এরা ম্যাথ থেকে পাস করার পরে যে চাকরিতে যাবে সেই চাকরি থেকে এদের পদমর্যাদা কিভাবে বাড়বে। 41 বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত পঞ্চম বার্ষিকীর কোনো বাস্তবায়ন আমরা আমাদের এই ডিপার্টমেন্টে লক্ষ্য করি না। পুলিশ জানায় শাহবাগে বেশ কয়েকটি হাসপাতাল ও গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক থাকায় ছাত্রদের সরিয়ে দিতে বাধ্য হয় পুলিশ। শাহবাগ থেকে একটু এগোলেই ভিআইপি রোডে কোনো ধরনের মিছিল মিটিং অ্যালাউ করা হয় না। তো যারা ভিআইপি রোডে অ্যাডভান্স হইতে চেয়েছে, শাহবাগ মোড়ে আসতেছে, আমরা তাদেরকে প্রথমে নিবৃত্ত করার চেষ্টা করছি, কথা শোনেনি, ডিসকাস করছি, যার প্রেক্ষিতে আমরা আমাদের ব্যবস্থা নিতে বাধ্য হয়েছি। বিকেলে এক সংবাদ সম্মেলনে ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের শিক্ষার্থীরা শহীদ মিনারে আবারও অবস্থান ধর্মঘটে যাওয়ার ঘোষণা দিয়েছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2015 ঘোষণা। শাকিব খান আর মাহফুজ আহমেদ শ্রেষ্ঠ অভিনেতা, অভিনেত্রী জয়া আহসান শ্রেষ্ঠ চলচ্চিত্র বাবজানের বায়োস্কোপ আর অনিল বাগচির একদিন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থন করে আংশিক জবানবন্দি গ্রহণের পরবর্তী তারিখ 1 জুন নির্ধারণ করেছেন আদালত। বৃহস্পতিবার সকালে বকশীবাজারের অস্থায়ী বিশেষ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার পরবর্তী এদিন নির্ধারণ করেন। এ মামলায় আবু আহমেদ জমাদারের আদালতের বিচার কার্যক্রম পরিচালনার শেষ দিন ছিল বৃহস্পতিবার। পরবর্তীতে এ মামলার কার্যক্রম পরিচালনা করবেন ঢাকার 5ম বিশেষ জজ ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। স্বাস্থ্যগত কারণে আজ আদালতে বেগম জিয়া উপস্থিত হতে পারেনি বলে আদালতকে জানান তার আইনজীবীরা। মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুল মুমিন তালুকদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন 2 সদস্যের ট্রাইব্যুনাল বৃহস্পতিবার আদেশ দেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর সুলতান মাহমুদ শিমন। 2016 সালের জানুয়ারি থেকে মামলাটির তদন্ত করেন ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা JM আলতাফুর রহমান। অভিযুক্ত আব্দুল মুমিন তালুকদার বগুড়া 3 আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য ছিলেন। এবার প্রবাসের কিছু খবর। ব্রিটেনে বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেট কাউন্সিলের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত সাবিনা আক্তার। প্রথম বাংলাদেশি নারী হিসেবে তিনি এ দায়িত্ব পেয়েছেন। এর আগে তিনি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এদিকে নতুন ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন কাউন্সিলর আয়াস মিয়া। বুধবার টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সভায় নির্বাহী মেয়র জন বিগস 2 পদের জন্য সাবিনা আক্তার আর আয়াস মিয়ার নাম প্রস্তাব করেন। তাদের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তারা। মেয়র বিগস নবনিযুক্ত স্পিকার সাবিনা আক্তারকে অভিনন্দন জানিয়ে তার সফলতা কামনা করেন। ইসলামী উন্নয়ন ব্যাংকের 42তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সৌদি আরবের জেদ্দায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেদ্দার একটি অভিজাত হোটেলে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামিক উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট ডক্টর বান্দার বিন হাজ্জার। উপস্থিত ছিলেন সচিব কাজী শফিকুল ইসলাম, অতিরিক্ত সচিব শামসুল আলম, রিয়াদের বাংলাদেশের দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর ডক্টর মোহাম্মদ আবুল হাসান সহ আরো অনেকে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের অধীনস্থ সব স্কুলে বাংলা ভাষায় পাঠদান বাধ্যতামূলক করার সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন অভিভাবক ও শিক্ষকরা। মাতৃভাষা বাংলা নয় এমন শিক্ষার্থীরা এতে বিপাকে পড়বেন বলে মনে করছেন শিক্ষকরা। তবে বাঙালি অভিভাবকরা বিষয়টিকে স্বাগত জানিয়ে বলছেন, এতে করে শিক্ষার্থীদের মাঝে বাংলা শেখার আগ্রহ সৃষ্টি হবে। কলকাতা থেকে সুব্রত আচার্যের পাঠানো রিপোর্ট। কলকাতার অদূরে বারাসাতের একটি ইংরেজি মাধ্যম স্কুল এটি। এখানে প্রায় ৩,০০০ শিক্ষার্থী রয়েছে, যাদের অধিকাংশই অবাঙালি। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলা ভাষা বাধ্যতামূলক করলে এই ধরনের স্কুলে অধ্যয়নরত অবাঙালি শিক্ষার্থীরাই প্রধানত সমস্যায় পড়বে বলে মনে করেন শিক্ষকেরা। আমরা যেটা মনে করি কম্পালসারি করাটা উচিত না, কেন কি স্কুলে ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে বাচ্চারা আসে, তখন যদি হঠাৎ করে একটা ল্যাঙ্গুয়েজ ওদের ধরিয়ে দেওয়া হয় সেটা খুবই প্রবলেমেটিক। একটা সাবজেক্টে ডিস্টার্ব হলে তো অন্য সাবজেক্টেও তো একটু ডিস্টার্বেন্স ফিল করতে পারে, সেই অনুসারে ওদের চয়েসটাই রাখা উচিত। তবে ইংরেজি বা হিন্দি মাধ্যমের স্কুলে বাংলা না পড়ানোয় সন্তানরা বাংলা ভাষা ভুলে যাচ্ছে বলে জানান বাঙালি অভিভাবকেরা। সন্তানদের বাংলা চর্চার ক্ষেত্রে সরকারের এই সিদ্ধান্ত ইতিবাচক ভূমিকা রাখবে বলেও মনে করেন তারা। যেহেতু আমরা বাঙালি, সেহেতু বাংলাটাকে আমার মনে হয় রাখা দরকার, কারণ ইংলিশ মিডিয়ামের বাচ্চারা আজকাল বাংলা পড়তে পারে না। কোথাও একটু কিছু লেখা থাকলে সেটাকে নিজের মতো করে পড়ে উঠতে পারে না, বা অনেক অসুবিধা হয়। কিন্তু যেখানে যেহেতু তারা বাঙালি, তাদের বাংলাটাকেও সেইভাবেই ইংলিশের পাশাপাশি সেইভাবেই তাদের রাখা উচিত। স্কুলগুলোতে বাংলা বাধ্যতামূলক না হওয়ায় মাতৃভাষা শিক্ষার ব্যাপারে শিক্ষার্থীদের মাঝেও অনীহা দেখা গেছে। আমার একদম বাংলা পড়তে ভালো লাগে না, ইংরেজি আমার খুব ভালো লাগে, বাংলাটা খুব কঠিন। পশ্চিমবঙ্গে বর্তমান শিক্ষা ব্যবস্থায় যে মাধ্যমের স্কুল, শিক্ষার্থীরা সে ভাষাটিকে প্রথম হিসেবে নিয়ে ভারতের 30টি ভাষার যে কোনো দুটিকে দ্বিতীয় ও তৃতীয় ভাষা হিসেবে নির্বাচন করতে পারে। মঙ্গলবার বিজ্ঞপ্তি জারির মাধ্যমে তৃতীয় ভাষা হিসেবে বাংলাকে আবশ্যিক করায় পরের দুটি ভাষার মধ্যে একটিকে অবশ্যই বাংলা নির্বাচন করতে হবে। শিগগিরই বিষয়টি আইনে পরিণত করে সব মাধ্যমের স্কুলে বাংলা ভাষা বাধ্যতামূলক করার চিন্তা করছে রাজ্য সরকার। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। বিএনপি ও জামায়াত শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে অভিযোগ করে তাদের প্রতিহত করতে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার। 17 মে নিউ ইয়র্কে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সাবেক ছাত্রলীগ নেতা কর্মীদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। জ্যাকসন হাইটসে আলোচনা সভায় সাবেক ছাত্রলীগ নেতা হিন্দুল কাদির বাপ্পা সভাপতিত্ব করেন, পরিচালনা করেন মোহাম্মদ আলী সিদ্দিকী। বক্তব্য রাখেন অ্যাডভোকেট শাহ বখতিয়ার আলী, আব্দুর রহিম বাদশাহ, যুক্তরাষ্ট্র ছাত্রলীগ নেতা জাহিদ হোসেন সহ আরো অনেকে। এছাড়া শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় মানববন্ধন ও র্যালি করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ফ্রান্স ও কাতারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ফ্রান্সের প্যারিসের একটি রেস্টুরেন্টে ফ্রান্স আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। ফ্রান্স আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যাপক অপু আলমের পরিচালনায় ও মহসি উদ্দিন খান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল্লাহ আল বাকি। এদিকে কাতারের দোহায় বাংলাদেশ ছাত্রলীগ কাতার শাখার উদ্যোগে স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও নবগঠিত কমিটির অনুমোদন দেয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার কাতারের দোহায় আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনটির সহসভাপতি ওমর ফারুক রনির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কাতার আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী। যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা ফিরে পেতে আর কোনো চেষ্টা করা হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সেই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের জন্য জিএসপি সুবিধা অব্যাহত থাকবে। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। It is the decision of the US government. They have decided they postpone.
Whenever and there were 16 points, we have complied with all those points. It is up to them. উপলব্ধি করেছি যে যত শর্তে আমরা পূরণ করি না কেন এটা পাওয়ার সম্ভাবনা কম, সুতরাং যেটা সম্ভাবনা কম সেটা চেয়ে আমাদের লাভ কি। আমরা তো আশা করি যে আমাদের এই জিএসপি ইউরোপিয়ান ইউনিয়নের সাথে কোনো সমস্যা হবে না। রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসপাতালে ভাঙচুর চালায় শিক্ষার্থীরা। ভুল চিকিৎসার বিষয়টি স্বীকার করে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনায় চিকিৎসক সহ সংশ্লিষ্ট 9 জনকে আসামি করে মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 3 দিনের জ্বর নিয়ে বুধবার সকালে ধানমন্ডির সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আফিয়া জাহিন। প্রথমে পরীক্ষা নিরীক্ষার পর তার ব্লাড ক্যান্সার হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক। সেভাবেই চলে চিকিৎসা। পরে তার অবস্থার অবনতি হলে রাত 4টার দিকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানকার ডাক্তার জানান তার ক্যান্সার নয়, ডেঙ্গুই হয়েছে। বৃহস্পতিবার সকালে আইসিইউতেই মারা যায় জাহিন। খবর পেয়ে সহপাঠী ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হাসপাতালে আসে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভাঙচুর চালায় হাসপাতালে। একজন ডেঙ্গু জ্বরের রোগীকে ক্যান্সারের চিকিৎসা মারা হয়েছে। গতকালকের সকাল 7:30টায় সে সেন্ট্রাল হসপিটালে ভর্তি ছিল। ব্যাপারটা মেনে নিতে পারছি না। ভুল চিকিৎসার কারণে আজকে আমরা আমাদের একজন ফ্রেন্ডকে হারাইছি। আমরা এর কড়া বিচার চাই। ক্ষতিপূরণ দিতে হবে। সংশ্লিষ্ট যে ডাক্তার, অভিযুক্ত ডাক্তার, সেই ডাক্তারের তার সার্টিফিকেট বাতিল করতে হবে। সংশ্লিষ্ট নার্সদেরকে তাদেরকে শাস্তির ব্যবস্থা নিতে হবে, তাদেরও সার্টিফিকেট বাতিল করতে হবে, তাদেরকে হাসপাতাল থেকে বরখাস্ত করতে হবে। চিকিৎসকের অভিজ্ঞতার অভাবেই রোগীর মৃত্যু হয়েছে বলে স্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। একটা অভিজ্ঞতা সেটার অভাব হয়েছে, একটা ওই কি করলে পরে আরো ভালো চিকিৎসা করা যায় সেটার অভাব হয়েছে। আর ওই যখন দেখেছে প্লেটলেট কাউন্ট ডাউন, সে তখনই রক্তটা দিলে পরে ভালো হতো। এই ঘটনায় চিকিৎসক সহ 9 জনের বিরুদ্ধে মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নিহত আফিয়া জাহিনের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ঢাকা। সুনামগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 14 জন। বৃহস্পতিবার দুপুরে ছাতক উপজেলার জাওয়া বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায় জমি নিয়ে দীর্ঘদিন ধরে কুনাপাড়া গ্রামের আব্দুল ওয়াদুদের সঙ্গে হাবিবপুর জায়গা নিয়ে আর কি এখানে হাতাহাতি হয়। হাতাহাতি হয়ে এক পর্যায়ে দুয়োদাকে খুব সংঘর্ষ হয়। সংঘর্ষ লাগার পর তারা এক পক্ষ চলে গেছে। কিছুক্ষণ পর দেখা যায় বিরাট ধরনের তারা অস্ত্রশস্ত্র নিয়ে আবার সংঘর্ষ হয়েছে। সুলতানা নামের এক লোক সে হার্ট অ্যাটাকের আক্রান্ত হয়ে সে মারা যায়। এটা আমাদের কর্তব্যরত যে চিকিৎসক, স্থানীয়ভাবে যে ডাক্তার, উনি জানিয়েছেন তার কোনো ইনজুরি নেই, এটা আমরা শুনতে পেরেছি। তার এর মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য আমরা ইতিমধ্যে 7 জনকে আটক করেছি। এখানে প্রকৃত যারা অপরাধী, দোষী ব্যক্তিদের খুঁজে বের করা হবে এবং আইনের আওতায় দেওয়া হবে। গাজীপুরে 8 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। বৃহস্পতিবার সকালে গাজীপুরের টঙ্গীর খৈরতুল এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায় বাসায় একা পেয়ে শিশুটিকে কৌশলে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে পাশের বাড়ির 9ম শ্রেণীর শিক্ষার্থী মাহফুজুর রহমান সুমন। শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন এসে অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। শিশুটিকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই এলাকার একটি স্কুলের 9ম শ্রেণীর ছাত্র মাহফুজুল হক গাজী, সে মেয়েটাকে ডেকে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে শিশুটাকে ধর্ষণ করে। আমরা তাৎক্ষণিক সংবাদ পাই। স্থানীয় লোকজনের সহযোগিতায় এই ধর্ষক মাহফুজুল হক গাজীকে গ্রেপ্তার করি। আর মেয়েটা যেহেতু রেপ হয়েছে, মেয়েটার চিকিৎসাধীন আছে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সঙ্গে বৈঠকের পর অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি। বৃহস্পতিবার রাতে রাজধানীর কাকরাইলী শুল্ক গোয়েন্দা কার্যালয়ে প্রায় 1.5 ঘণ্টা ব্যাপী বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান জুয়েলারি সমিতির নেতারা। এ সময় শুল্ক অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মইনুল খান জানান, ব্যবসায়ীদের সঙ্গে শুল্ক গোয়েন্দাদের ভুল বোঝাবুঝির কারণেই মূলত এ ধর্মঘট ডাকা হয়েছিল। নিউ মার্কেট শাখায় আমাদের রেগুলার একটা ভ্যাট অফিসারের একটা চেকিংয়ের সময়
একটু ভুল বোঝাবুঝি হয়, সেটাকে কিন্তু করেই কিন্তু এই ধর্মঘটটা আহ্বান করা হয়েছে। কিন্তু আমরা নেতৃবৃন্দের সাথে আজকে আলোচনা করেছি, আলোচনা করার পরে সেই ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। আমরা উদ্বিগ্ন ছিলাম, আজকে আমাদের এটা ভুল বোঝাবুঝি ছিল যে আমিন জুয়েলার্সে আবার এই ধরনের একটা ঘটনা ঘটছে এবং পর্যায়ক্রমে হয়তো জুয়েলারিদের এই আতঙ্ক ছড়াইয়ে আমাদের গ্যাপের কারণে এই জিনিসটা হয়ে গেছে, যেটা আমরাও বুঝছি এবং সরকারি মহল অনুধাবন করেই সারা বাংলাদেশের জুয়েলারির যে ধর্মঘট ডাকা হয়েছিল সেটা প্রত্যাহার করা হয়েছে এবং কোনো ব্যবসায়ীকে আতঙ্কিত না হওয়ার জন্য আমরা এই সবার থেকে অনুরোধ জানাচ্ছি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2015 ঘোষণা করা হয়েছে। এতে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন যুগ্মভাবে শাকিব খান ও মাহফুজ আহমেদ। শ্রেষ্ঠ অভিনেত্রী হয়েছেন জয়া আহসান। চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ 2015 সালে যুগ্মভাবে আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী শাবানা ও সঙ্গীত শিল্পী ফেরদৌসী রহমান। যৌথভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়েছে রিয়াজুল মাওলা রিজু পরিচালিত বাবজানের বায়োস্কোপ ও হুমায়ুন আহমেদের কাহিনী অবলম্বনে মোর্শেদুল ইসলাম পরিচালিত অনিল বাগচির একদিন। একই সঙ্গে এ দুটি ছবির পরিচালক রিয়াজুল মাওলা রিজু এবং মোর্শেদুল ইসলাম শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র হিসেবে ৭১-এর গণহত্যা ও বধ্যভূমি নির্বাচিত হয়েছে। 2015 সালে 25টি ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হয়েছে। শ্রেষ্ঠ গায়ক গায়িকা নির্বাচিত হয়েছেন সুবীর নন্দী, এসআই টুটুল ও প্রিয়াঙ্কা গোপ। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে একটি প্রাইভেট কার পথচারীদের উপর উঠে দেওয়ায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 22 জন। নিউ ইয়র্ক পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে প্রাইভেট কারটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের উপর তুলে দিলে হতাহতের এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই গাড়িটির চালককে আটক করা হয়েছে। পুলিশ জানায়, চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটে। এটি কোনো সন্ত্রাসী হামলা নয়, দুর্ঘটনা বলেও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়। দুর্ঘটনার পর সেখানে উপস্থিত হন ফায়ার সার্ভিসের কর্মীরা। এ সময় দুর্ঘটনাস্থলে আহতদের পড়ে থাকতে দেখা যায়। এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনার পর ওই এলাকায় লোকজনের চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বনানীতে শিক্ষার্থী ধর্ষণ ঘটনার অন্যতম আসামি নাইম আশরাফ 7 দিনের রিমান্ডে। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সাফাত ও সাদমান। কোনো মানুষই গৃহহীন থাকবে না, স্বনির্ভর দেশ গড়তে কাজ করছে বর্তমান সরকার। নেত্রকোনার খালিয়া জুড়িতে ত্রাণ বিতরণ করে প্রধানমন্ত্রী। রিয়াদে ইসলামিক সামিটে জঙ্গিবাদ দমনের দেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী। ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী। মক্কা মদিনা আক্রান্ত হলে সেনা পাঠাবে বাংলাদেশ। রাজধানীর শাহবাগে ছাত্রফ্রন্ট ও ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ। 2 পুলিশ সহ আহত 12, কয়েকটি গাড়ি ভাঙচুর। এবং নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে পথচারীদের উপর প্রাইভেট কার উঠিয়ে দেয় এক নারী নিহত, আহত অন্তত 22 জন। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BM লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।